রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্পগুলো বাদ দেওয়া হবে, অগ্রাধিকার পাবে জনগুরুত্বপূর্ণ প্রকল্প। একনেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্থগিত ঘোষণা। দেশের স্বার্থেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, সুফল পাবে জনগণ বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উস্কানিদাতাদের কোনো ছাড় নয় জানালেন তথ্য উপদেষ্টা। ডেঙ্গুতে একদিনে 6 জনের মৃত্যু, আক্রান্ত 865। ঢাকায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে, মশক নিধনে নেই কোনো গতি, অভিযোগ অস্বীকার ডিএনসিসি। এবং 11 ঘন্টা পর স্বাভাবিক হলো আগারগাঁ মতিঝিল রুটে মেট্রো রেল চলাচল। দিনভর যাত্রীদের চরম দুর্ভোগ, শুক্রবারও চলবে মেট্রো রেল। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। রাজনৈতিক উদ্দেশ্যে নেয়া মেগা প্রকল্প বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। তবে জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার দেয়া হবে। বুধবার সকালে তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রথম একনেক সভায় এসব কথা বলেন তিনি। সভায় আওয়ামী লীগ সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্থগিত করেছে অন্তর্বর্তী সরকার। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা। অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভায় 4টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে 1222 কোটি 14 লাখ টাকা। একনেক সভা শেষে পরিকল্পনা মন্ত্রণালয়ে ব্রিফিং করেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বলেন, জনগুরুত্বপূর্ণ ছোট প্রকল্প নেয়ার বিষয়ে উপদেষ্টা মণ্ডলী সদস্যরা এক হয়েছেন। 4টা প্রকল্প শুধু অনুমোদন করেছি। কেন আর বেশি প্রকল্প অনুমোদন করা যায়নি তারও একটা কারণ আছে, কিন্তু পরবর্তী সভায় করা হবে। রাজনৈতিক মদতপুষ্ট স্বার্থগোষ্ঠীর জন্য অনেক প্রকল্প হয়তো নেওয়াই হয়, অথবা ভালো প্রকল্প নিলেও সেগুলোকে অপচয় করা হয়, দুর্নীতি হয়। এগুলো যদি খুব দরকারি মানে না হয়, যেগুলো থেকে বেশি সুফল পাওয়া যাবে না, অথচ নেওয়া হয়েছে কোনো একটা বিবেচনায়, সেগুলোকে অনেক তাড়াতাড়ি বোঝা যায় সেগুলো কোনগুলো। অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পগুলোকে একনেকে অনুমোদন দেওয়া হবে উল্লেখ করে পরিকল্পনা উপদেষ্টা জানান, আওয়ামী লীগ সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্থগিত করেছে অন্তর্বর্তী সরকার। পঞ্চবার্ষিকী পরিকল্পনা একটা রাজনৈতিক দলিল, এবং সেই রাজনৈতিক দলিলে রাজনৈতিক দিগদর্শন থাকে, সেজন্যই আমাদের পক্ষে এটা করা ঠিক না। উপদেষ্টা জানান, চলমান প্রকল্পগুলো কোন পর্যায়ে রয়েছে সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে। আমলাতান্ত্রিকতার জটিলতাকে যত সম্ভব কমিয়ে সেখানে যাতে এটা উপস্থাপিত করা যায়। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বৃহত্তর স্বার্থেই সীমিত সময়ের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, যার সুফল পাবে জনগণ, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির জন্যই এ ব্যবস্থা। তথ্য উপদেষ্টা আরও জানান, মামলার নামে গণমাধ্যম ব্যক্তিত্বদের অহেতুক হয়রানি করা হচ্ছে কিনা খতিয়ে দেখা হবে, তবে আন্দোলনে উস্কানিদাতাদের কোনো ছাড় নয়। বিস্তারিত জানাচ্ছেন নাসির উদ্দিন। 2 মাসের জন্য সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বৈচারিক ক্ষমতা দেওয়া হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। মানুষের মধ্যে যেন আস্থা থাকে, সব বাহিনী একসাথে একই আমব্রেলায় কাজ করছে, এই মেসেজটার জন্যই এই ধরনের একটা, আমাদের বিভিন্ন বাহিনী কাজ করে না, তো এটা আরেক বাহিনীকে বিধি মোতাবেকই তাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। নিজ দপ্তরে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা প্রসঙ্গে কথা বলেন তিনি। যদি অভিযোগ না থাকে তাকে এই মামলা থেকে রেহাই দেওয়া হবে। পাশাপাশি এটাও বলেছি যে কেবলমাত্র সাংবাদিক পরিচয়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা কবি পরিচয়ের কারণে কিন্তু কেউ রেহাই পেয়ে যাবে না। এই ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল, গণহত্যার পক্ষে কাজ করেছে, উস্কানি দিয়েছে, তাদেরকে কিন্তু অবশ্যই বিচারের আওতায় আনা হবে। সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রসঙ্গে বলেন, পুলিশের সক্রিয়তা এবং পুনর্গঠন পর্যন্ত এই ব্যবস্থা। এই সময়টার মধ্যে আমাদের যে পুলিশ বাহিনীটা আছে সেটাকে সম্পূর্ণভাবে রিফর্ম করে, আরো শক্তিশালী করে, মানুষের আস্থার জায়গায় নিয়ে এসে তাদেরকে
মাঠে ফিরিয়ে নিয়ে আসবো। এই কারণে মূলত এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। এদিকে গাজীপুরের শফিপুরে আনসার ভিডিপির 40তম বিসিএস কর্মকর্তা এবং 25তম রিক্রুট সিপাহী মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কথা বলেন সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা প্রসঙ্গে। আমাদের অন্যান্য বাহিনী তো কিছু স্বল্পতা রয়ে গেছে, এটা পূরণ করার জন্য তো সেনাবাহিনী আমরা আনিছি। যেমন এই যে ন্যাশনাল পাওয়ারটা, এইটার সুবিধাটা ভোগ করবে বাংলার জনগণ। সরকার পরিবর্তনের পর পুলিশের যেসব সদস্য কর্মক্ষেত্রে ফেরেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা এখনো জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ। মাফ করা অবৈধ ও প্রতারণামূলক নির্বাচনের আয়োজনের অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল, KM নুরুল হুদা ও কাজী রকিবউদ্দিন আহমেদ সহ কমিশনার ও সচিবদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের হয়েছে। মামলায় আরও আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 3 মেয়াদে থাকা সংসদ সদস্যদের। বুধবার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি করেন নগরের চকবাজার থানার বাসিন্দা মোহাম্মদ একরামুল করিম। আদালত অভিযোগ তদন্তপূর্বক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক বিচারপতি HM শামসুদ্দিন চৌধুরী মানিককে আলাদা মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার তাদের আদালতে হাজির করে বিভিন্ন থানার মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবি আবেদন মঞ্জুর করেন। রাজধানীর বাড্ডা থানার আলাদা 2 মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল আল মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে। ডেঙ্গুতে একদিনে 6 জনের মৃত্যু হয়েছে, নতুন করে আক্রান্ত হয়েছেন 865 জন, এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে রাজধানী সহ ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছেই। নগরবাসী বলছেন সরকার পতনের পর মশক নিধনে সিটি কর্পোরেশনের কার্যক্রমেও নেই কোনো গতি, যদিও অভিযোগ অস্বীকার করেছে ডিএনসিসি। সুরাইয়া মুনির প্রতিবেদন। সেপ্টেম্বর ও অক্টোবর এডিস মশার প্রজননের মূল মৌসুম, ফলে এ সময়টাতে ব্যাপক হারে ডেঙ্গুর বিস্তার হয়। চলতি বছর এখন পর্যন্ত পরিস্থিতি উদ্বেগজনক না হলেও ভবিষ্যৎ ভাবনার শঙ্কা কাটছে না পুরোপুরি। ডেঙ্গুর বিস্তার রোধে কার্যত থেমে আছে সিটি কর্পোরেশনের কার্যক্রম, যদিও জনদুর্ভোগ লাঘবে প্রতিষ্ঠানটির ভূমিকা বরাবরই প্রশ্নবিদ্ধ। সরকার পতনের পর আরও গতি হারিয়েছে সংস্থাটি। মশক নিধনে নগর কর্তৃপক্ষের দায়িত্বহীনতার অভিযোগ করলেন মিরপুর 2 অঞ্চলের শিয়ালবাড়ি ও রাইনখোলা এলাকার মানুষ। এই গ্যাঞ্জামের পরে থেকে মশার ওষুধটা দেওয়া বন্ধ, নাহলে আগে মশার ওষুধ ঠিক মতনই দিয়ে যেত। যেই মশা পড়তাছ আমার কাঁচায় হারানো লাগে। এমন রাস্তা তো আইয়ে না, বস্তির ভিতরেও ঢোকে না, ওষুধ দেয় না, হুদা কেরাসিন তেরা গেরা না। কেবল ডেঙ্গু নয়, মশাবাহিত রোগের বিস্তার রোধে নানা কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে বলে জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। এবারে যে স্পেশাল যে এফোর্টটা যেটা নিচ্ছি, সেটা আমরা যে ছাত্র এবং তরুণ সমাজ এই গ্রুপটাকে আমরা অ্যাড্রেস করব। অলরেডি আমরা ছাত্রদের সাথে বেশ কিছু স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্রদের সাথে আমাদের জোন পর্যায়ে বেশ কয়েকটা মিটিং হয়েছে। আমরা চাচ্ছি যে এই শক্তিটা বা এই আমাদের টুলসটা ব্যবহার করে পাবলিক মোটিভেশন এবং পাবলিক মোবিলাইজেশনের কাজটা করতে। কর্মসূচির আওতায় 6 মাসের জন্য পূর্ণাঙ্গ মশা ও লার্ভা নিধনে প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি। বিভিন্ন জোনে আমাদের মসকিটো ট্র্যাপ বসানো আছে। এই ট্র্যাপের মাধ্যমে আমরা মশার প্রজাতি, মশার ঘনত্ব এবং আমরা যে কাজগুলো করছি মশা নিবারণের জন্য, সেই কাজগুলোর ইফেক্টিভনেসটা আমরা দেখতে পারি। পিটিআইটা আসলে আমরা আশা করি আমাদের এই কাজের ক্ষেত্রে একটা নতুন যুগের সূচনা করবে, কারণ পিটিআইটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি, পরিবেশের জন্য খুবই সহনশীল একটা জৈব কীটনাশক। বিটিআইটা আমরা লাস্ট অফ সেপ্টেম্বরে, এ মাসের শেষের দিকে আমরা আশা করছি আমাদের হাতে পাবো। ডেঙ্গু থেকে বাঁচতে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন ডিএনসিসির শীর্ষ এ স্বাস্থ্য কর্মকর্তা। সচেতনতা এবং সম্পৃক্ততা হচ্ছে সবচেয়ে বড় পদক্ষেপ। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। 11 ঘন্টা পর আবারও স্বাভাবিক হয়েছে আগারগাঁ মতিঝিল রুটে মেট্রো চলাচল। এর আগে রাজধানীর ফার্মগেট অংশে লাইনের
ভায়াডাক্ট মেরামতের কাজ করা হয়। বুধবার সকালে মেট্রো চলাচল বন্ধ হয়, চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। এদিকে আগামী 20 সেপ্টেম্বর থেকে শুক্রবারও মেট্রোর সেবা পাবেন রাজধানীবাসী। দিনভর মেট্রো রেল বন্ধ, যাত্রীদের ভোগান্তির খবর জানাচ্ছেন উবায়দুল হক মারুফ। হঠাৎ করেই রাজধানীর ফার্মগেট ও বিজয় সরণির মাঝামাঝি এলাকায় মেট্রো রেলের একটি অংশের ভায়াডাক্ট দেবে যায়। এতে বন্ধ হয়ে যায় আগারগাঁও মতিঝিল রুটের ট্রেন চলাচল। ত্রুটি মেরামত না হওয়া পর্যন্ত এ রুটের রেল চলাচল বন্ধ রাখার কথা জানায় কর্তৃপক্ষ। তবে আগারগাঁও উত্তরা রুটে চলাচল স্বাভাবিক রাখার কথাও বলা হয়। অনেক যাত্রী জানতেন না মাঝপথে রেল বন্ধের খবর, তাই নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তারা। এটা আমার জন্য অ্যাকচুয়ালি ভোগান্তি স্বরূপ, পাশাপাশি যারা এখানে যাতায়াত করছেন তাদের কাছেও ভোগান্তি স্বরূপ আর কি। ফার্মগেটে নামার কথা ছিল, ওইখান থেকে পরে আমার বাসায় যাওয়ার কথা রিক্সা দিয়ে। তো এখন আগারগাঁও থেকে নেমে তাহলে আমার আরো বেশি অসুবিধা হয়ে গেল। গন্তব্য তো ছিল কারণ বাজার পর্যন্ত, তো সেই পর্যন্ত যাওয়া হচ্ছে না। সর্বশেষ শুনলাম যে আগারগাঁও পর্যন্তই যাচ্ছে, তো গিয়ে আবার সেখান থেকে অথবা বাস নিয়ে যেতে হবে। আমার মতে এখানে অনেকেই সিরিয়ালে আছে যারা তো মতিঝিল বা আগারগাঁও ক্রস করবে, তো এটা তো প্রবলেম। মেট্রো রেল কেন এই অবস্থা হবে? এতগুলা কোটি কোটি টাকা খরচ করে এই টাকাগুলো সব সিস্টেম খাইয়া এই প্রজেক্টটা ধ্বংস করে দিয়েছে, ভালোভাবে কাজ করে নাই। দ্রুত যাতে এটা সমস্যার সমাধান হোক, এটা আমরা চাই। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণ অনুসন্ধানেরও দাবি জানান তারা। আমরা তো আশা করেছিলাম সচিবালয় পর্যন্তই যাব, তো এখন এসে আমাদের মাঝপথে থেমে যেতে হয়েছে, এটা খুবই খারাপ লেগেছে। দুঃখজনক কথা, আমরা জানতাম না যে যদি জানতাম যে আধা রাস্তা বন্ধ হয়ে যাবো তো আমরা কখনো এই মেট্রোতে উঠতাম না। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ চান যাত্রী সাধারণ। যান্ত্রিক ত্রুটির কারণে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে। যাত্রী সাধারণ মনে করছে সকল যান্ত্রিক ত্রুটি কাটিয়ে নিরবিচ্ছিন্ন সেবা দিতে খুব শীঘ্রই ফিরবে পূর্ণরূপে মেট্রো রেল। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। রেমিটেন্সের প্রবৃদ্ধিতে বাড়ছে রিজার্ভের পরিমাণ। বর্তমানে মোট রিজার্ভ $24 বিলিয়ন ছাড়িয়েছে, আর IMF-এর BPM6 পদ্ধতি অনুযায়ী তা $20 বিলিয়ন। এদিকে ব্যাংকে 118 টাকায় ডলার কিনে বিক্রি হচ্ছে 119 টাকা, আর খোলা বাজারের প্রতি ডলার 120 টাকায় কিনে বিক্রি হচ্ছে 121 টাকায়। আরও জানাচ্ছেন রেজা খান। দেশে রেমিটেন্সের প্রবাহ বাড়ায় রিজার্ভের পতন ঠেকানো সম্ভব হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নানামুখী পদক্ষেপে রিজার্ভের নিম্নগামিতা রোধ হয়েছে। গেল অর্থ বছরের তুলনায় চলতি বছরে রেমিটেন্সের 60% প্রবৃদ্ধি ঘটেছে, আর জুলাই থেকে আগস্ট মাসে এই প্রবৃদ্ধির হার 90%। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ক্ষয় রোধ করা সম্ভব হচ্ছে, কারণ রেমিটেন্সের প্রবৃদ্ধি ঘটছে। গত অর্থ বছরের তুলনায় এই অর্থ বছরে প্রায় 60% প্রবৃদ্ধি হয়েছে। রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধিতে বাংলাদেশ ব্যাংক ও IMF-এর হিসেবে রিজার্ভের পরিমাণও বেড়েছে। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের পরিমাণ $24,300 মিলিয়ন মার্কিন ডলার। IMF-এর BPM6 অনুযায়ী এটা 20,000 মিলিয়নের কাছাকাছি। এদিকে খোলা বাজারে প্রতি ডলার 120 থেকে 21 টাকায় কেনাবেচা চলছে। তবে বিদেশ ভ্রমণ কমে যাওয়ায় কেনাবেচায় প্রভাব পড়েছে বলে জানান মানি এক্সচেঞ্জ সংশ্লিষ্টরা। ডলারও অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, ডলারও আমরাও সেল বাই করতেছি। লেনদেন আগের তুলনায় কম, বিদেশে মানুষের যাতায়াত কম হচ্ছে আর কি। যাদের টাকা পয়সা বেশি ছিল তারা বেশি যাতায়াত করতো বিদেশে, এখন তারা হয়তো একটু আড়ালে রয়েছে, যাইতে পারতেছে না। ব্যাংকিং চ্যানেলে প্রতি ডলার 118 থেকে 19 টাকার মধ্যে লেনদেন চলছে। খোলা বাজারের সঙ্গে এই দামের পার্থক্য 1%-এরও কম। ব্যাংকিং চ্যানেলে ডলারের যে দাম তার সাথে কার্ডমার্কেটের দামের পার্থক্য এখন 1%-এর চাইতেও কম। বিনিময় হার বাজার ভিত্তিক করার ফলে ডলারের দাম স্থিতিশীল হচ্ছে বলে দাবি করছে কেন্দ্রীয় ব্যাংক। বিনিময় হার বাজার ভিত্তিক করা হয়েছে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। শেখ হাসিনা সরকারের সময়ে 2010-2011 সালে চুক্তিভিত্তিক অ্যাডহক ও বিভিন্ন প্রকল্পে অবৈধভাবে পাওয়া এনক্যাডারমেন্ট বাতিল সহ 6 দফা দাবি জানিয়েছেন স্বাস্থ্য ক্যাডারে কর্মরত চিকিৎসকরা। বুধবার দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে BCS স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান তারা। চিকিৎসকরা অভিযোগ করেন, যারা মেধার ভিত্তিতে পাশ করে এসেছে তাদের পদোন্নতি না দিয়ে অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের পদোন্নতি দেওয়া হচ্ছে।
মানববন্ধনে অবৈধ পদায়ন ও অবৈধ প্রমার্জনা বাতিল সহ ৬ দফা দাবি তুলে ধরেন স্বাস্থ্য ক্যাডারে কর্মরত চিকিৎসকরা। সাম্প্রতিক বন্যায় মৎস্য খাতের ক্ষয়ক্ষতির পরিসংখ্যান প্রকাশ ও ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের দাবিতে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বরাবর স্মারকলিপি দিয়েছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। এছাড়া ৫ দফা দাবিও তুলে ধরেন সংগঠনটির সদস্য সচিব আব্দুর রহিম। তিনি বলেছেন, মৎস্য চাষীদের ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ক্ষুদ্র ঋণ মওকুফ সহ নতুন ঋণ প্রদান ও প্রণোদনা দেয়া জরুরি। ত্রাণ বিতরণের ক্ষেত্রে সবাইকে সমান সুযোগ দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। মৎস্যকের ও খামার মালিকদের সরকারি ব্যবস্থাপনায় বিনামূল্যে পর্যাপ্ত রেণু ও মৎস্য খাদ্য বিতরণ করা। ৪, ত্রাণ বিতরণের ক্ষেত্রে সার্বজনীন দৃষ্টিভঙ্গি গ্রহণ করা। ৫, অনিবন্ধিত সকল মৎস্যজীবীদেরকে জেলের ভাতার আওতায় আনা। ওনারা আমাদের এই দাবি দেওয়ার সাথে একমত পোষণ করেছে। সাম্প্রতিক বন্যায় পাহাড়ি জেলা খাগড়াছড়িতে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে কমপক্ষে ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাত। এ ক্ষতি পুষিয়ে উঠতে সরকারি প্রণোদনা চান কৃষকরা। খাগড়াছড়ির প্রতিনিধি তমাল দাস লিটনের তথ্যে আরও জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। ৪ বন্ধু মিলে গড়ে তুলেছিলেন খাগড়াছড়ি জেলা সদরে বন্ধু এগ্রো ফার্ম। সেই ফার্মের তরমুজ, শশা, বেগুন, করলা ক্ষেতের সবকিছুই বন্যার পানিতে তলিয়ে যায়। ক্ষয়ক্ষতির এমন চিত্র পুরো খাগড়াছড়ি জেলা জুড়ে। আকস্মিক বন্যা হলো পরপর 2 বার। আমাদের বন্যায় আমাদের সব একদম আমাদের নিঃস্ব করে ফেলছে, একদম মানে কোনো কিছুই নাই। আমাদের বাড়ির থেকে চাল, ধান সবগুলা ভিজে গেছে, পানিতে ভরে গেছে। বন্যায় আমাদের মাছ সবগুলো চলে গেছে। আমরা অনেক বড় একটা লসের মধ্যে পড়ে গেছি। সরকারও যদি আমাকে যদি কিছু প্রণোদনা দেয়, তাহলে ইনশাল্লাহ ঘুরে দাঁড়াইতে পারবো। জেলার ৬৩,৩১৫ হেক্টর ফসলি জমির মধ্যে ১০,৩৬০ হেক্টর ফসলি জমি বন্যায় ক্ষতিগ্রস্ত হয় টাকার অঙ্কে, যার পরিমাণ প্রায় ৭০ কোটি। আউশ জমি এই মুহূর্তে রিকভারি করার কোনো সম্ভাবনা নেই। এজন্য আমরা কৃষকদেরকে আমাদের আগাম রবি শস্য, যেগুলি পেঁয়াজ, চীনাবাদাম, আমাদের সরিষা, ভুট্টা, এগুলি আমরা পুনর্বাসনের কর্মসূচি হাতে নিয়েছি। বন্যার পানিতে ভেসে গেছে জেলার ৯টি উপজেলার পুকুর, দিঘি ও ক্রিক বাঁধের মাছ। এতে মৎস্য খাতেও ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান এই মৎস্য কর্মকর্তা। ৩১১ মেট্রিক টন মাছ পুকুর থেকে বেরিয়ে গেছে এবং ৩৭ লক্ষ পোনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বন্যায় প্রাণী সম্পদ খাতেও কম বেশি ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। বন্যার কারণে অনেক খামার পানিতে ডুবে গেছে এবং কিছু কিছু উপজেলাতে মুরগি সহ খামারও পানিতে ভেসে গেছে। বন্যা পরবর্তী সময়ে আমাদের কাছে আমরা রিপোর্ট পাচ্ছি যে কিছু গরু ছাগল মারা যাচ্ছে। এই তথ্যগুলো আমরা সংগ্রহ করতেছি এবং তাদেরকে আমরা চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করতেছি। এ ক্ষতি কাটাতে কৃষি বিভাগ থেকে প্রণোদনার আশ্বাস দেওয়া হলেও সুখবর মেলেনি অন্যান্য বিভাগগুলো থেকে। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ। কুষ্টিয়ায় এবছর মুখী কচু চাষে ভালো ফলন হয়েছে। বাজারে চাহিদা বেশি থাকায় সবজি জাতীয় ফসল কচু চাষে উৎপাদন খরচ বাদ দিয়ে চাষিদের লাভ হচ্ছে ৩ গুণেরও বেশি। এদিকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে কৃষকদের সহযোগিতা করছে উপজেলা কৃষি বিভাগ। কুষ্টিয়া থেকে মানজারুল ইসলাম খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় মুখী কচু চাষ হয়েছে ৩৫১ হেক্টর জমিতে। প্রতি বিঘা জমিতে চাষিদের খরচ হয়েছে ৪৫ থেকে ৫০ হাজার টাকা। এবছর আবহাওয়া অনুকূলে না থাকায় কচু চাষে উৎপাদন খরচ কিছুটা বাড়লেও পাইকারি ৫৫ থেকে ৬০ টাকা কেজি দর হওয়ায় চাষিদের লাভ হচ্ছে উৎপাদন খরচের ৩ গুণ বা তারও বেশি। প্রতি বিঘা জমিতে ৯০ থেকে ১০০ মন কচুর ফলন হচ্ছে। আমার ৪.৫ বিঘা কচু আছে, তাদের কচু ৪০০ মন হবে। আল্লাহ বাম্পার ফলন দিয়েছে, লাভও আল্লাহ দিয়েছে খুব ভালো। বৃষ্টি না থাকাতে খরচের সংখ্যা একটু বেশি হয়েছে। এক বিঘিতে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা মতো খরচ হয়েছে। ৫৫-৬০ টাকা রেটে কচু বেচা কেনা করছি, কিন্তু প্রায় আমার ১০-১১ লাখ টাকা বেচা কেনা হয়েছে। যা খরচ হয়েছে এখানটা থেকে আমার ১.৫ লাখ টাকা লাভ হবে। ২ মণ ২.৫ মণ করে বাসি, তাতে সংসার ভালোই চলে।
সবজি জাতীয় ফসল মুখী কচুর উৎপাদন বৃদ্ধিতে চাষিদের প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ প্রদান করছে কৃষি অফিস। এবছর যে ফলন হয়েছে আগামীতে এর চেয়ে বেশি ফলন হবে এবং অনেকেই আগ্রহ হবে। আর তার সাথে কৃষি অফিস সবসময় এই ওনাদের সাথে ছিল, পরামর্শ দিয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা পাশে ছিলাম। সময় মতো সেচ দেওয়া হয়েছে, তাদেরকে অন্যান্য পরামর্শ দেওয়ার কারণে ফলন অনেক ভালো। কুষ্টিয়ায় চলতি মৌসুমে 601 হেক্টর জমিতে সবজি জাতীয় ফসল মুখী কচুর চাষ হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্পগুলো বাদ দেওয়া হবে, অগ্রাধিকার পাবে জনগুরুত্বপূর্ণ প্রকল্প। একনেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্থগিত ঘোষণা। দেশের স্বার্থেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, সুফল পাবে জনগণ বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উস্কানিদাতাদের কোনো ছাড় নয় জানালেন তথ্য উপদেষ্টা। ডেঙ্গুতে একদিনে 6 জনের মৃত্যু, আক্রান্ত 865। ঢাকায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। মশক নিধনে নেই কোনো গতি, অভিযোগ অস্বীকার বিএনসিসির। এবং 11 ঘন্টা পর স্বাভাবিক হলো আগারগাঁও মতিঝিল রুটে মেট্রো রেল চলাচল। দিনভর যাত্রীদের চরম দুর্ভোগ, শুক্রবারও চলবে মেট্রো রেল। সবাইকে আবারও শুভেচ্ছা। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।